জঙ্গলমহল নামটার মধ্যে যেন লুকিয়ে আছে এক অন্যরকম টান। শহর পেরিয়ে সবুজ ঘেরা জঙ্গল আর বর্ষার জলে ধুয়ে যাওয়া এক শান্ত পৃথিবী। এবার সেই বর্ষার ঝাড়গ্রামকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করব আমরা। তবে ভ্রমণটা একেবারেই মসৃণ ছিল না, কারণ বৃষ্টি। এই বৃষ্টি যেন এবারও আমার পিছু ছাড়তে একদমই রাজি নয়। কখনো পথ আটকে দিয়েছে, কখনো পরিকল্পনা বদলাতে হয়েছে। তবুও সেই বৃষ্টির মধ্যেই খুঁজে পেয়েছি জঙ্গলমহলের এক অন্যরকম সৌন্দর্য। আর এই সফরে ছিল জঙ্গলের একেবারে মধ্যে থাকা দারুণ একটি রিসর্ট। আজকের পর্বে আপনাদের সেই রিসর্টটাও দেখাবো, সঙ্গে থাকবে বর্ষার ঝাড়গ্রামের প্রকৃতির কিছু অসাধারণ মুহূর্ত। আর যারা ঝাড়গ্রাম ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন তাদের জন্য এই সিরিজে ধীরে ধীরে শেয়ার করব পুরো ঝাড়গ্রাম ট্যুর প্ল্যান, কোথায় যাবেন, কিভাবে থাকবেন এবং কিভাবে নিজের মতন করে এই ভ্রমণটা সাজাতে পারবেন। তাহলে চলুন শহরটাকে একটু পেছনে ফেলে বর্ষার ভেজা পথে পা রাখি জঙ্গলমহলের দিকে। গুড মর্নিং। এই মুহূর্তে আছি আমি হাওড়া রেলওয়ে স্টেশনের যে হাওড়া মেট্রো স্টেশন আছে ঠিক তার সামনে। বৃষ্টি স্নাত কলকাতা, সকাল থেকেই বৃষ্টি হয়ে চলেছে, আকাশের মুখ ভার। আবারও একটা জার্নি করতে এই মুহূর্তে আমি হাওড়া রেলওয়ে স্টেশন। আর যেটা বলার, আজকে হচ্ছে আগস্ট মাসের 5 তারিখ 2026। এই মুহূর্তে ঘড়িতে বাজে ওই 8:30। আর এই মুহূর্তে এখানকার টেম্পারেচার দেখাচ্ছে 31 ডিগ্রি সেন্টিগ্রেড। আমি বাড়ি থেকে বেরোনোর পর একটা উবের ধরে পৌঁছে যাই সেক্টর 5 রেলওয়ে স্টেশন। তারপর সেখান থেকে এই বৃষ্টি স্নাত কলকাতাকে এনজয় করতে করতে মেট্রো ধরে সোজা চলে আসি হাওড়া স্টেশনে। মেট্রোর ভেতর থেকে বাইরের কলকাতাকে দেখতে প্রচণ্ড ভালো লাগছিল। তারপর কি আর, এখানে পৌঁছে এই দোকানটা থেকে ব্রেকফাস্ট সারি, যে 2 পিস ইডলির দাম পড়েছিল 40 টাকা, অতীব বাজে। আর এখানে পুরিও বিক্রি হয় 30 টাকায় 4 পিস। সেটা যা চেহারা দেখলাম সেটা মনে হয় না খুব একটা ভালো হবে বলে। কিছুদিন আগে বর্ষায় পাহাড় দেখবো বলে দার্জিলিং গেছিলাম আমি, স্বীকৃতি আর বুমবুম। এবার বর্ষায় জঙ্গল দেখবো বলে আজ আমার ঝাড়গ্রাম যাত্রা। আমার ট্রেন ছিল 6:20 বারবিল জনশতাব্দী, যেটা রিসেন্টকালে বেশ কুখ্যাত হয়ে গেছে ক্যান্সেলেশন আর রিশিডিউলের জন্য। আজকেও তার ব্যতিক্রম হয়নি, ট্রেনটা রিশিডিউল হয়েছে, 9:20 দিয়েছে। এবার সাধারণত সাউথ ইস্টার্নের ট্রেনগুলো ছাড়ে হচ্ছে নিউ কমপ্লেক্স থেকে। আমি ওল্ড কমপ্লেক্স আর নিউ কমপ্লেক্সের ঠিক মাঝামাঝি দাঁড়িয়ে আছি। দেখুন, আশা করছি 9:20 সময় ট্রেনটা ধরতে পারবো। তারপর একটা ট্রেন জার্নি করে সোজা ঝাড়গ্রাম স্টেশনে। এই ভিডিওতে আমরা ঝাড়গ্রামে কোথায় থাকছি, কোথায় কোথায় ঘুরবো সেটা তো থাকবেই। এছাড়া পরবর্তী এপিসোডে আমি তুলে রাখবো ঝাড়গ্রাম থেকে আমাদের বেল পাহাড়ি ভ্রমণ। 3-4 বছর আগে আমি ঝাড়গ্রাম গিয়েছিলাম শীতকালে, তো এবার বর্ষাকালে জঙ্গলমহলকে দেখবো বলে আজকে যাত্রা। তো আজকের এপিসোডে মূলত তুলব ঝাড়গ্রাম, তার আশেপাশে অঞ্চল, আমাদের স্টে কোথায় হচ্ছে সেটা বেশ গুরুত্বপূর্ণ কিন্তু। আর 2 নম্বর হচ্ছে আমার এই ট্রেন যাত্রা। আপনারা যদি কখন ঝাড়গ্রাম ঘুরতে আসেন সেক্ষেত্রে কী খরচা পড়বে গাড়িতে গেলে বা টোটোতে গেলে তার একটাও দিক নির্দেশ তুলে ধরবো এই ভিডিওতে। বা বলতে পারেন বাজেটে কীরকমভাবে ঝাড়গ্রাম ভ্রমণ করা যায় সেটাও একটা তুলে ধরার চেষ্টা করবো। বাজে একটা ওই ইডলি খাওয়ার পর 1 কাপ চা নিয়ে নিয়েছি। এখানে একটা ক্যান্টিন আছে ওই মেট্রো স্টেশনের ঠিক বাইরে, দেখুন এইরকম ক্যান্টিনটা। এখানে 1 কাপ চা নিয়ে দিয়েছি। চায়ের দাম কত? 10 টাকা। চায়ের দাম 10 টাকা নর্মালি। 1 কাপ চা পান করে সোজা চলে এসেছি আমি নিউ কমপ্লেক্সে। আমার ট্রেন এখনও দেরি আছে, 9:30 সময় ট্রেন। আমি 9:20 বলেছিলাম, ওটা ভুল বলেছিলাম। এই দেখুন, হাওড়া ধৌলি এক্সপ্রেস বাতিল, আর হাওড়া বারবিল জনশতাব্দী রিশিডিউল। এখনও প্ল্যাটফর্ম দেয়নি। জানি না এই সাউথ ইস্টার্নের এই ব্যামো কবে কাটবে। তবু ভালো, গতকাল রাত্রিবেলা আমাকে মেসেজ দিয়েছিল রাইডস থেকে যে আপনার ট্রেন কিন্তু রিশিডিউল হয়েছে অমুক টাইম। এর আগের বছর বোধহয় আমি বুম্বু বা স্বীকৃতি যখন ঘাটশিলা গেছিলাম এই ট্রেনে করে, কি বলবো, এখানে এসে জানতে পারি যেটা রিশিডিউল হয়েছে। সে কি বলবো, সে যাতা অবস্থা। হ্যাঁ, হাওড়া স্টেশনের মুকুটে আরেকটা পালক, সেটা হলো 23 নম্বর প্ল্যাটফর্ম এতদিন ছিল, এই 24 নম্বর প্ল্যাটফর্মে এখন ফাংশন করছে। দেখুন
দারুণ ব্যাপার। আরেকটা ট্রেন ছিল, সেটা হচ্ছে 12871 ইস্পাত। সেটা 6:30 ছাড়ার কথা ছিল হচ্ছে এই হাওড়া স্টেশনে, সেটা আমি কাটিনি। কেন সেটারও দেখছিলাম 2-1 দিন আগে থেকে যে ক্যান্সেল হচ্ছে, রিশিডিউল হচ্ছে। আমি বাজি ধরেছিলাম যে বারবিল জনশতাব্দীর ওপরে, কিন্তু এই বাজি আমি হেরে গেলাম। আর এবং মুখ্যত এই দুটো ট্রেনে যদি আপনাদের চয়েস থাকে, তাহলে হোয়ার ইজ মাই ট্রেন থেকে প্রিভিয়াস কিছু দিনের জার্নি ডিটেলসটা, মানে ওর শিডিউল ডিটেলসটা একবার বের করে নেবেন, তারপর না টিকিটটা কাটবেন। টিকিট মোটামুটি অ্যাভেলেবেল থাকে, কোনো অসুবিধা হবে না। ঘড়িতে বাজে 9:26, এখনও হাওড়া বারবিল জনশতাব্দীর কোন প্ল্যাটফর্মে আসবে সেটা এখনও বলছে না, অথচ টাইমিং আছে 9:30। অলরেডি 3 ঘন্টা লেট ট্রেনটা। আমি এখনো বসে আছি, ঘড়িতে 9:30 বাজে, ট্রেনের কোনো দেখা নেই। একটা জিনিস বলার কথা ভিডিওতে, আমি নিউ কমপ্লেক্সে আছি, এখানে বসার জায়গা, বহু মানুষ দেখতে পাচ্ছি সিটের মধ্যে শুয়ে আছে, হেলে আছে, মানে এসে বলতে হবে তবে তারা সরবে। কি মানে দেখুন এখানে, দেখুন এই দেখুন, ঠিক আছে, আর কত মানুষ দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে, এসে লাগেজ রেখে দিয়েছে। এটা কবে হবে, মানে মিটবে? মানে রেল কর্তৃপক্ষ কি এইগুলোর দিকে নজর দেবে না? আমরা কি টিকিটের দাম কম দিই, নাকি পরিষেবার ক্ষেত্রে আমরা যে মূল্য দিই বা জনগণ যে মূল্য দেয়, কোনো ক্ষেত্রে কি সেটা কম পড়ে যাচ্ছে? চাই না সেটা কি। যাই হোক, আর কিছু মানুষের যেন শুভ বুদ্ধির উদয় হোক। জাস্ট ইরিটেটিং। অবশেষে 9:55, এখন অ্যানাউন্সমেন্ট হলো যে আমাদের ট্রেন আসবে 20 নম্বর প্ল্যাটফর্মে। আমার হচ্ছে C1। যদি হিসাব ধরা যায় 6:20 ছাড়ার কথা ছিল, প্রায় 3.5 ঘন্টা লেট, এখনও প্ল্যাটফর্মে ট্রেন দেয়নি। একটা কথা আপনাদের বলি, যারা মেসেজ করেছেন আমাকে, এছাড়া আমার ভিডিওতে কমেন্ট করেছেন যে আমার শরীর কেমন আছে, আমার গলা কেমন আছে, এখন পুরোপুরি সুস্থ আমি। অনেক ধন্যবাদ, আপনারা যেভাবে আমার সঙ্গে কানেক্ট হয়ে থাকেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা নতুন আসছেন, যদি আমার ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে বা কোনো ভিডিও যদি আপনাদের আনন্দ দিয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করার একান্তই অনুরোধ রইল। ঠিক 11:45 নাগাদ আমার ট্রেন রওনা দিল ঝাড়গ্রামের পথে। আজকে আমাদের যাত্রা হতে চলেছে ঝাড়গ্রাম পর্যন্ত, মোটামুটি 152 কিলোমিটার পথ। যে পথ অতিক্রম করতে এই ট্রেনে, হোয়ার ইজ মাই ট্রেন অনুযায়ী এই ট্রেনে লাগবে প্রায় 2 ঘন্টা, তার কিছু বেশি। এখন দেখা যাক। আমার সিট পড়েছে এই জায়গাটা মাঝখানে, দেখুন এখানে একটা টেবিল মতন আছে। বাই দ্য ওয়ে, ঝাড়গ্রামে আমি একা যাচ্ছিলাম, যদি ট্রেনে আমি একা সফর করছি, আমার সঙ্গে আরেকজন জয়েন করবে। আমি সেই ব্যক্তির পরিচয় আপনাদের করিয়ে দেবো। তাকে আপনারা চেনেন, আমার সঙ্গে আগেও ঘুরতে গেছে। এই যাত্রাপথে আমাদের একটাই হল স্টেশন আছে, সেটা হচ্ছে খড়গপুর। এই ট্রেন সম্বন্ধে কিছু ইনফরমেশন দেওয়া যাক, সেটা হচ্ছে 12021 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, যেটা প্রতিদিনই চলে হাওড়া স্টেশন থেকে। আমি বোর্ড করেছি হচ্ছে চেয়ার কারে, এছাড়া 2S সিটিং আছে, 2S সিটিং আছে 12টা, আর এসি চেয়ার কার আছে 3টে। আমার ভাড়া পড়েছে 405 টাকা। আসলে আমি কারেন্ট বুকিং করেছি, এছাড়া এক্সট্রা একটা চার্জ পড়েছে, তাই জন্য 405 টাকা। নর্মালি 370 টাকা প্লাস ট্যাক্স হয়। আর যদি আপনারা 2S এ বোর্ড করেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 117 টাকা প্লাস ট্যাক্স। এটা LHB কোচ। এই ট্রেনের হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আপনি এই ট্রেনে অনবোর্ড ক্যাটারিং বা ক্যাটারিংয়ের সুবিধা পেয়ে যাবেন, কিন্তু প্যান্ট্রি কার নেই। এটার যাত্রা শেষ হচ্ছে বারবিল পর্যন্ত। এবার এখানে একটা বলার বিষয়, এই যে আমি ঝাড়গ্রাম পর্যন্ত নেমে যাব, ঝাড়গ্রাম ভ্রমণ করব, এছাড়া আমরা পরবর্তীতে ঘাটশিলা বা কেওনঝড় ভ্রমণ করার ক্ষেত্রে এই ট্রেনটা আপনারা চুজ করতে পারেন। কিন্তু আমি বলবো কেওনঝড় ট্যুর চুজ করার ক্ষেত্রে আপনারা চেষ্টা করুন সাউথ ইস্টার্ন লাইনে যে পুরীগামী যে ট্রেনগুলো আছে না, যে পথে যায়, সেখানে জাজপুর কেওনঝড় স্টেশনে নামুন, রাতের ট্রেন ধরুন, অথবা সকালবেলার পুরী বন্দে ভারত ধরুন, তাহলে কিন্তু একটা দিন কিন্তু নষ্ট হবে না। বাদ বাকি ব্যাপারটা হচ্ছে আপনার। এবার যদি কেওনঝড় ট্যুর সম্বন্ধে জানতে চান, আমার ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো পুরোনো ভিডিও, সেটা ফলো করতে পারেন। তবে
ঘাটশিলা ভ্রমণের ক্ষেত্রে এই ট্রেনটা আপনারা চুজ করতে পারেন। আমার ঘাটশিলা ভ্রমণের ভিডিও আছে আমার চ্যানেলে, প্রায় 3 বছর আগে গিয়েছিলাম। তখন তো একদম ঠিকঠাক টাইমে পৌঁছে গেছিল, কিন্তু এটা লেট করছে, মানে হতাশাজনক জাস্ট। আরেকটা ইনফরমেশন দিচ্ছি, সেটা হচ্ছে প্রথম দিকে মানে ইঞ্জিনের পর প্রথম দিকে থাকে হচ্ছে D1, D2, D3, মানে হচ্ছে 2S যে কোচগুলো আছে সেগুলো, আর শেষের দিকে থাকে হচ্ছে এসি চেয়ার কার। তবু বললো ট্রেনে বোর্ড করার আগে ওয়ার ইজ মাই ট্রেন অ্যাপটা একবার দেখে নেওয়া, কখনো কখনো চেঞ্জেস হতেও পারে। এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 11:30। এই মুহূর্তে আমরা ক্রস করছি ফুলেশ্বর স্টেশন, টপ ক্লাস। ঘড়িতে বাজে 11:50। এই মুহূর্তে আমরা ক্রস করছি ফেমাস কোলাঘাটের ব্রিজ, যেটা রূপনারায়ণ নদীর ওপরে আছে। এখনো খড়গপুর আসেনি, ঘড়িতে বাজে হচ্ছে 12:10, আর ট্রেন প্রায় তার সর্বোচ্চ গতিবেগে যাচ্ছে। দেখুন 123 কিলোমিটার প্রতি ঘন্টা, পারমিসেবল স্পিড হচ্ছে সর্বোচ্চ 130 কিলোমিটার প্রতি ঘন্টা। আই হোপ 130 হয়তো টাচ করে নিতে পারে, দেখা যাক। 1:45, ঘড়িতে বাজে 1:45। এই মুহূর্তে আমরা খড়গপুর রেলওয়ে স্টেশনে 114 কিলোমিটারের জার্নি করে আমরা খড়গপুর রেলওয়ে স্টেশনে। আমি আর নামছি না, জাস্ট ভালো লাগছে না। অনেকবার নেমেছি স্টেশনে, নামার নতুন কিছু ব্যাপার নেই। পরের যে হল স্টেশন সেখানে আমি নেমে যাব। ঝাড়গ্রাম আর প্রায় 17-18 কিলোমিটার মতো বাকি। আর বাইরের প্রকৃতি কিছুটা এরকম। একশো 52 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনে আমি আছি 2 নম্বর প্ল্যাটফর্মে। আর লেট বলতে গেলে ট্রেন তো প্রায় 5 ঘন্টা লেট, যেটা 8:30টায় পৌঁছানোর কথা, আমি পৌঁছলাম এখন 1:30টা। বেরোনোর জন্য আমি যাবো হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। একটা জিনিস ভালো লাগছে, রেলওয়ে স্টেশনটা বা প্ল্যাটফর্মটা দেখতে পাচ্ছি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ও যেটা করতে হবে, এখানে আপনাকে এই সিঁড়ি দিয়েই উঠতে হবে, ওভারব্রিজ দিয়ে আমি চলে যাই হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এই ট্রেন সম্বন্ধে যত কম বলা যায় ততই ভালো। 1995 সাল থেকে চলছে, তো চলতে চলতে আরও স্লথ হয়ে যাচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে অপারদর্শিতার জন্য। 1 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মে আপনি লিফটের সুব্যবস্থা পাবেন। আপনাকে বেরোতে হলে 1 নম্বর প্ল্যাটফর্ম হয়েই বাইরে বেরোতে হবে। হ্যাঁ, আমি ঝাড়গ্রাম রেলওয়ে স্টেশনের বাইরে এসেছি। একটা ইনফরমেশন দিই, সেটা হচ্ছে দিনে দিনে ঝাড়গ্রাম ঘুরতে হলে যেটা আপনাকে করতে হবে, সকাল সকাল যদি আপনার ভাগ্য ভালো থাকে তাহলে আপনি ঝাড়গ্রাম পৌঁছে যাবেন। যদি এই পারবিল জনশতাব্দীতে আসেন বা ইস্পাতে আসেন, 8:30-9টার দিকে পৌঁছে গেলেন। তো আমার পেছনে বিভিন্ন যারা টোটো চালান সে ভাইরা আছেন বা দাদারা আছেন, তো তাদের বক্তব্য শোনার পর যেটা ওনাদের কথা, সেটা হলো সকালবেলা যদি পৌঁছে যান 9টা-9:30টার মধ্যে, তাহলে এই ঝাড়গ্রাম আর সংলগ্ন যে জায়গাগুলো আছে, যেমন চিল্কিগড় রাজবাড়ি, কনক দুর্গা মন্দির, ডুলুং নদী ইত্যাদি, সেই সব জায়গাগুলো এনারা কভার করে দেবেন 700 টাকার বিনিময়ে। 4 জন টোটোতে বসতে পারবেন। তারপর বিকেল এই স্টেশনে বা সন্ধ্যে স্টেশন নামিয়ে দেবেন। আবার আপনি ট্রেন ধরে চলে আসতে পারবেন কলকাতার দিকে। আর ইন বিটুইন যেখানে লাঞ্চ করতে চাইবেন, ওনারা একটা সাজেশন দেবে, সেটা আপনার নিজের ইচ্ছা মতন করতে পারেন বা ওনাদের কথাও শুনতে পারেন। তো এই হচ্ছে ব্যাপার। আপনি স্টেশনের বাইরে এলে বিভিন্ন টোটো ভাই বা টোটো দাদারা আছেন, তাদের সহযোগিতা আপনারা পেয়ে যাবেন। চলুন এগিয়ে যাই। থ্যাংক ইউ। আচ্ছা, বেলপাহাড়ি যেতে হলে 4 চাকা করতে হবে, এখানে 45 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, বেলপাহাড়ি যদি নিতে চান 4 চাকার ক্ষেত্রে, সেই ইনফরমেশনটা দিয়ে নি। চলুন। স্টেশনের বাইরে দেখুন ঝাড়গ্রাম ট্যাক্সি স্ট্যান্ড আছে, এখান থেকে বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছি। ডিজায়ার দেখতে পাচ্ছি বা আর্টিকা দেখতে পাচ্ছি, বড় গাড়ি দেখতে পাচ্ছি। তো একটু দাদাদের সঙ্গে একটু কথা বলে নিই। দাদারা নমস্কার। তো বলছি, যদি কেউ বেলপাহাড়ি ঘুরতে যায়, একদিন এখানে থেকে একদিন আপনাদের বললো যে বেলপাহাড়ি ঘুরে দেওয়ার জন্য বা ঝাড়গ্রাম ঘোরানোর জন্য,
মানে 1 নাইট 2 ডেজে 2 দিন ঘোরালেন, ঘুরে ঝাড়গ্রাম স্টেশনে ছেড়ে দিলেন, তাহলে সেক্ষেত্রে ছোট গাড়ির ক্ষেত্রে মানে ডিজায়ার গাড়ির ক্ষেত্রে কি খরচ হবে? দেখুন, আমরা অ্যাকচুয়ালি ডিজার গাড়ি টুরিস্ট পার্টিকে প্রথমে লোকালে যদি ঘোরানো হয় হ্যাঁ এসিতে হ্যাঁ 2000 টাকা নেওয়া হয়। আচ্ছা ঠিক আছে, ওইখানে আবার অনেকগুলো স্পট আছে। হ্যাঁ 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 চিল্কিগড় কনকদুর্গা মন্দির রয়েছে, ঠিক আছে, চিল্কিগড় রাজবাড়ি রয়েছে, চিল্কিগড় হ্যাঁ, ডুবুরি হ্যাঁ। নদী রয়েছে, হ্যাঁ 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 তারপরে ঝাড়গ্রাম রাজবাড়ি, পিস গার্ডেন, হ্যাঁ তারপরে ভেষজ উদ্যান রয়েছে, আচ্ছা। ডিয়ার পার্ক রয়েছে। আচ্ছা। এটা হচ্ছে লোকাল স্পট। লোকাল স্পট হয়। এবার বেলপাহাড়ির দিকে? বেলপাড়িতে রয়েছে 4-5 খানা স্পট রয়েছে, আচ্ছা, যেগুলো আমরা 3500 টাকা নেওয়া হয় প্যাকেজ সিস্টেম। প্যাকেজ সিস্টেমে মানে মানে ওই শুধু বেলপাহাড়ির জন্য? বেলপাড়ি এটা হচ্ছে ডিজায়ার গাড়ি, 4 জন যেতে পারবে গাড়ি, এবং এসিতে করে আমরা নিয়ে যাই। আচ্ছা, এবং মানে টুরিস্টকে আমরা ভালোভাবে পরিষেবা দিই। বাহ। এবং প্রত্যেকটা টুরিস্ট যেন হ্যাঁ। আমাদেরকে প্রত্যেকটা গাড়ি মানে ভাড়া করতে ভালো পারে আর কি। হ্যাঁ, মানে কোনো রকম আপনারা পুরোপুরি সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়ে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর যদি বড় গাড়ি হয়, মানে ধরুন আর্টিগা টাইপের গাড়ি দেখলাম, সেগুলো কিরকম ভাড়া পড়ে? সেগুলো স্যার একটু বড় গাড়ি যারা তাদের একটু আলাদা রেট আছে। স্করপিও বা ইত্যাদি? ওগুলো ওই 4000 প্লাস মতো। 4000 প্লাস, ঠিক আছে। আপনি এখানে এসে গাড়ি করবেন, ট্রেন থেকে নেমে অনেক সস্তায় হয়ে যাবে। আচ্ছা। এখানে যখন আমাদের গাড়ি যখন মানে অনেক হয়ে যায়, হিউজ হ্যাঁ, হয়ে যায়, হ্যাঁ। তখন আমাদের কম্পিটিশন চলে। আচ্ছা আচ্ছা তখন কিন্তু আমরা নিজেরাই রেট কমিয়ে দিই। আচ্ছা আচ্ছা। এটা বেসিক্যালি ঝাড়গ্রামের সিজনটা বলুন, পিক সিজন? সিজন হচ্ছে আমাদের আগস্ট থেকে শুরু হবে, আচ্ছা। আর একদম হোলি পর্যন্ত। ও মানে 6 মাস পুরো, 6-7 মাস। হ্যাঁ, পুরো সিজন। আচ্ছা। আর আপনি বেলপাড়ির পাশে গেলে পাহাড়, জঙ্গল, আপনার হচ্ছে লেক, হ্যাঁ, আর ছোট যে ট্রাইবাল গ্রাম, সেগুলো সব পাবেন। ওকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ দিলাম। আমি বেরিয়েছি। এবার আমি আপনাদের বলছিলাম না, আমার সঙ্গে আরেকজন যাচ্ছে যে অপেক্ষা করছি ঝাড়গ্রামে, সে গাড়ি নিয়ে এসেছে। দেখা যাক তাকে কোথায় পাই, সে বাইরের দিকে কোথাও আছে। সে অনেকক্ষণ এসেছে, আমার জন্য অপেক্ষা করছে। ক্যামেরা, হ্যাঁ হ্যাঁ। ঝাড়গ্রাম আদালত আছে, তার পাশ দিয়ে যে রাস্তাটা বেরিয়ে আছে, ওইদিকে যাচ্ছি। চলো, সেই আমার ভাই দেবজ্যোতি, কোথায় দেখাও দেবজ্যোতিকে। আপনারা যারা আমার নিয়মিত দর্শক, তারা দেবজ্যোতিকে দেখেছেন। কিছুদিন আগে আমরা দার্জিলিং ঘুরেছিলাম, তাই তো? তাকদা, তার আগে সিমলা, মানালি, কাসোলে দুর্দান্ত ট্রিপ করেছিলাম। আর তারও আগে লাভা, তাই তো? দারুণ দারুণ জায়গায় গেছিলাম। এবার আমি আর দেবজ্যোতি এবার ঝাড়গ্রামে। দেবজ্যোতির বাড়ি হচ্ছে নালিকুলে, তাই তো? ওখান থেকে ও গাড়ি নিয়ে এসেছে, আমি ট্রেনে করে যথারীতি ঝাড়গ্রামে পৌঁছেছি। ঘড়িতে হয় 2:05। আমরা এখন আমাদের রিসর্টের দিকে যাব। আমাদের রিসর্টের নাম হচ্ছে শালবনী রিট্রিট, যেটা হচ্ছে এই স্টেশন থেকে ওই 10 কিলোমিটার মতন, তাই তো দেবজ্যোতি? 10 কিলোমিটার। রাস্তা কেমন? খুব সুন্দর রাস্তা, জঙ্গলের মধ্যে দিয়ে যাবো আমরা। জঙ্গলের মধ্যে। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে রিসর্টটা সেটা বাছাই করেছে দেবজ্যোতি। আমার তো দেরি হয়ে গেল, যাই না রিসর্টে পৌঁছে লাঞ্চ করে চেষ্টা করবো ঘুরতে যাওয়ার, না তারপরে যাই না কি করবো জানি না, খেতে দেবে কিনা। হ্যাঁ, 10 কিলোমিটার যেতে কতক্ষণ লাগবে বলো এই রাস্তা? বেশিক্ষণ লাগবে না, আমরা তো দাঁড়িয়ে ছিলাম, জঙ্গলে ঢুকেছিলাম। দেবজ্যোতির গাড়ি করে এরপর আমরা রওনা দিলাম আমাদের থাকার জায়গা শালবনী রিট্রিটের দিকে। স্টেশন ছেড়ে যত রিসর্টের দিকে এগোতে লাগলাম, রাস্তার দুপাশে ধীরে ধীরে শুরু হলো শালের জঙ্গল। বর্ষার ছোঁয়ায় সেই সবুজ যেন আরও গাঢ় হয়েছে। জঙ্গলের বুক চিরে এগিয়ে চলা সেই পথটুকু এতটাই সুন্দর ছিল যে প্রায় 10 কিলোমিটার রাস্তা কখন যে আমরা পেরিয়ে গেলাম বুঝতেই পারলাম না। এই তো আমাদের রিসর্ট, শালবনী রিট্রিট রিসর্ট অ্যান্ড রেস্টুরেন্ট। দারুণ, বাহ দারুণ। রিসর্টে পৌঁছতেই উষ্ণ অভ্যর্থনায় হাতে তুলে দেওয়া হলো ওয়েলকাম ড্রিঙ্ক। সামান্য বিশ্রামের পর আর দেরি না করে সোজা চলে গেলাম আমাদের রুমের দিকে। দীর্ঘ পথের ক্লান্তি কাটিয়ে এবার শুরু হবে রিসর্টটাকে একটু কাছ থেকে চেনার পালা। আমাকে দিয়েছে C6 যে রুমটা, আর তার নাম হচ্ছে কলকে। দারুণ। একটু প্রবেশ করি রুমে। দুর্দান্ত রুমটা, হো টপ ক্লাস। প্রথম দর্শনেই দেখুন শুধু রুমটা। এখানে টিভি আছে, আর একটা ডেস্ক মতন আছে। এখানে কমপ্লিমেন্টারি জলের বোতল আছে, টি কফি শেষেই, ইলেকট্রিক কেটেল তো আছেই, গুড নাইটের ব্যবস্থা আছে। এখানে মশা কিন্তু একটু উৎপাত আছে বর্ষাকালে আসলে। আর রুমটা কিছুটা এই রকম দুর্দান্ত। একটু
বসার চেয়ার আছে, এদিকে মিরর আছে, হেয়ার ড্রায়ার আছে, আর আছে হচ্ছে ওয়ার্ড্রপ। আর দেখুন এই যে এখান থেকে আমি প্রবেশ করলাম, জুতোটা বাইরে রেখেছি আমি আমার ব্যাগটা রাখি। আর এসি রুম, তো এসি তো আছেই। আর এখানে দেখছি চার্জিং পোর্টগুলো এখানে আছে, এখানে ইন্টারকমও আছে। একবার ওয়াশরুমটা একবার দেখাই আপনাদের। ওয়াশরুমটা দেখে বেসিন আছে, ওয়েস্টার্ন কমোড আছে, এক্সস্ট আছে, আর বাথরুমে ফ্যানও আছে। বাহ! আর গিজার তো আছেই, দুর্দান্ত, একদম টপ নচ। সাইডটা একটু দেখাই, দেখুন এটা হচ্ছে ব্যাক সাইড, ওটা অন্য প্রপার্টি। দেখুন ঠিক রুমের পেছন দিক দিয়ে দেখুন এরকম আল কাটা আছে, বা এরকম কাটার জমিটা যাতে হাতি প্রবেশ না করতে পারে। দেখুন এই মুহূর্তে আছি শালবনী রিট্রিটে, লাঞ্চ করতে বসে গেছি। আর লাঞ্চে যেটা দিয়েছে সেটা বলি, ভাত তো আছেই, স্যালাড, ঝুরঝুরে আলু ভাজা, ডাল, আলু পোস্ত, আলু পটলের তরকারি, যেটা আমি খাবো না। আচ্ছা হচ্ছে দেশি চিকেন, চাটনি আর মিষ্টি। আচ্ছা শুরু করি হচ্ছে ডাল দিয়ে। এই যে ডাল, আচ্ছা ডালটা কী ডাল দিয়েছে দেখি, আর মুসুরির ডাল। দারুণ করেছে, থকথকে মুসুরিটা, তো খেয়ে দেখি। ও দারুণ, পোস্তটা ব্যাপক করেছে। ঝিঙে পোস্ত, আচ্ছা ঝিঙে পোস্ত কৃষ্ণদা বলছে। আচ্ছা এবার নিয়েছি দেশি চিকেন, এবং লাল লাল ঝাল ঝাল, ঝাল কিনা জানি না, তো এখন পুরোটাই নিয়েছি। মানে ভাত দিলাম, চিকেনটা দারুণ করেছে। এই হচ্ছে দেশি চিকেনের পিস, দেখুন এই যে দেশি চিকেন। আচ্ছা ঘড়িতে বাজে হচ্ছে 4:10, আমরা দুর্দান্ত লাঞ্চ করলাম। আর আমি, দেবজ্যোতি আর কৃষ্ণদা বেরিয়ে চলেছি আশপাশের দু একটা জায়গা দেখবো বলে। আমাদের প্রথম গন্তব্য হচ্ছে কনক দুর্গা মন্দির। আচ্ছা গুগল যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে 17 কিলোমিটার এখান থেকে, ওই বেশিক্ষণ না, 20-25 মিনিট লাগবে। রাস্তা যা দারুণ। যাই হোক, শালবনী রিট্রিটের প্রপার্টি সম্বন্ধে যদি বলতে হয়, একদম A1। কি দেবো যদি, প্রপার্টিটা কেমন? খুব সুন্দর প্রপার্টি, দারুণ। একদম ঝাড়গ্রামে থাকার জন্য যদি উপযোগী কিছু হয়, যে আমরা এটা। নর্মালি হোটেলে থাকলাম এরকম তো প্রচুর থাকবে, হ্যাঁ। থাকবে রিসর্ট। ঝাড়গ্রামের রিসর্ট, মানে যেটা জঙ্গলের মধ্যে, যে জন্য আমরা এসেছি জঙ্গলে, হ্যাঁ হ্যাঁ। তো সেটাতে থাকার যে উপভোগ করা, আমার মনে হয় না অন্য কোথাও হবে বলে এত সুন্দর। একটু দামটা বিট অফ এক্সপেন্সিভ, কিন্তু যা পরিষেবা দিচ্ছে, যে রুম প্রোভাইড করছে, যা অ্যামিনিটিস আছে রুমে, একদম টপ নচ। ব্যবহার একদম ঠিক, দারুণ, ডাউন টু আর্থ, দারুণ, খুব সুন্দর। হ্যাঁ তো কৃষ্ণদা তো আছেই আমাদের। আছে, আপনারা লোকাল কেউ সাইট সিন এলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। কৃষ্ণদা না না কি, যাই হোক দেবজ্যোতি আর কি মারছে, কৃষ্ণদা এখানে থাকে না। দেবজ্যোতি গাড়ি দিয়ে এসে, কৃষ্ণদা বন্ধু মতন, দাদার মতন। কৃষ্ণদা এসছে আমাদের সঙ্গে, একদিকে সুবিধা হয়েছে, গাড়ি ভাড়া লাগছে না আমাদের, দেবজ্যোতি টাকায়। চিল্কিগড়, রাস্তাটা কত বড়। ও আবার পার্কিং চার্জ হচ্ছে 4 চাকার 50 টাকা। বর্ষাকালে জঙ্গল দেখবো বলে এসছি, তার মানে এই নয় যে সবসময় বৃষ্টি হতে হবে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল না, যেই কনক দুর্গা মন্দিরের রাস্তায় প্রবেশ করেছি আর চিরচির করে বৃষ্টি পড়তে শুরু করেছে। যাই হোক, বলতে বলতে একটা জিনিস আপনাদের দেখাই। যাওয়ার পথটা ভারী সুন্দর, খুব সুন্দর। আর এইদিকে যে গাছগুলো দেখতে পাচ্ছেন না, এই যে যেগুলো আলাদা করা আছে, এইগুলো বিভিন্ন ঔষধি গাছ। কনক দুর্গা মন্দিরের পথটাই যেন এক অন্য ধরনের অভিজ্ঞতা। চারপাশের ঘন জঙ্গল যেন গুহার মতন পথটাকে ঢেকে রেখেছে, আর সেই সবুজের মাঝ দিয়ে এগিয়ে চলা রাস্তা যেন মন্দিরের পৌঁছানোর আগেই আপনাকে মুগ্ধ করবে। ওরে বাবা, প্রচুর সংখ্যক হনুমান। মনে হচ্ছে হনুমানদের কনফারেন্স হচ্ছে। দেখুন আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা, সব বসে বসে দলীয় কোনো সভায় অংশগ্রহণ করছে। চিল্কিগড়ের ডুলুং নদীর তীরে ঘন জঙ্গলের মধ্যে অবস্থিত এই কনক দুর্গা মন্দিরটি। কথিত আছে চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ দেবীকে স্বপ্নাদেশ পাওয়ার পর এই মন্দির প্রতিষ্ঠা করেন। কনক শব্দের অর্থ সোনা। জনশ্রুতি অনুযায়ী দেবীর সঙ্গে সোনার অলংকারের সম্পর্ক থেকেই
এই দেবীর নাম হয়ে ওঠে কনক দুর্গা। কনক দুর্গা মন্দিরের ইতিহাসের সঙ্গে বেশ কিছু রহস্যময় লোককথা জড়িয়ে রয়েছে। অতীতে এখানে নরবলির প্রথা ছিল বলে বিভিন্ন ঐতিহাসিক ও সংবাদ সূত্রে উল্লেখ রয়েছে। জনশ্রুতি অনুযায়ী পরে দেবীর নির্দেশেই সেই প্রথা বন্ধ হয়। মন্দিরটির বিশেষত্ব শুধু ধর্মীয় ইতিহাসেই নয়, চারপাশের ঘন শাল সহ বিভিন্ন গাছপালা, বিরল উদ্ভিদ, পাখি এবং বানর এই জায়গাটাকে আলাদা করে তুলেছে। পশ্চিমবঙ্গ পর্যটনের তথ্য অনুযায়ী মন্দিরের পাশের জঙ্গলটা এতটাই ঘন যে গরমের দিনেও সেখানে ঠান্ডা ও ছায়াময় পরিবেশ থাকে। এই মন্দিরটা হলো নতুন মন্দির, আর পুরনো যে মন্দিরটা সেটা হচ্ছে এই ধারে। আমি যখন এসেছিলাম পুরোপুরি এটা তখন মানে কি বলবো, মানে ধ্বংসাবেশ অবস্থায় ছিল। এখন দেখলাম নতুন করে এটা তৈরি করা ছিল, পুরনো মন্দিরটাকে নতুন করে তৈরি করা আছে। এখানে লক্ষ্মী নারায়ণ এখানে স্থাপিত আছে। আচ্ছা, আমরা কনক দুর্গা মন্দির দর্শন করার পর এই ধারে একটা মানে কি বলবো ভিউ পয়েন্ট আছে দুলুং নদীর, চলুন যাওয়া যাক। হ্যাঁ, কাঞ্চনজঙ্ঘা ভিউ আছে, চলুন। সবই ঠিক আছে, যদি বৃষ্টি আসে আমরা কাকভেজা হয়ে যাব। কোন দিকে যাবো বুঝতে পারছি না। একটা ডান দিকে একদিকে সোজা রাস্তা চলে আছে, এটা বাঁ দিকে, এই বাঁ দিকে রাস্তা ধরে যেতে হবে। এখানে আসলে একটা জিনিস খেয়াল রাখবেন, এখানে কিন্তু হনুমানের উৎপাত খুব। খাবার কিছু ক্যারি করবেন না, নাতে ওরা কোনো ডিস্টার্ব করবে না। এই দেব, যদি তুমি এসেছো ব্যাস বৃষ্টি পেছনে ধরে আছে, দেখেছো? কাঞ্চনজঙ্ঘা এবারও দেখতে পেলাম না। যাই হোক, দার্জিলিং থেকে চলে কার্শিয়াং থেকে দার্জিলিং থেকে জঙ্গলমহল, মানে ঝাড়গ্রামে আছি, বৃষ্টি পিছু ছাড়ছে না। কি ব্লগ বানাবো, বর্ষায় জঙ্গলমহল দেখতে এসছি কিন্তু বৃষ্টি যেন তাড়া করে বেড়াচ্ছে। একটা জিনিস তোমাকে বলতে হবে, দেখো গাছে বৃষ্টির স্নাত জঙ্গলমহল কিন্তু আরো সবুজ লাগছে, দেখো। একদম। বৃষ্টির জন্য আমরা কনক দুর্গা মন্দির থেকে ডুলুং নদীর একটা খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে, সেটা যেতে পারলাম না। আর যেই আমরা রিটার্ন করলাম অমনি বৃষ্টিও থেমে গেল। কি কোইন্সিডেন্ট। আচ্ছা, এবার আমরা কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে এবার আমরা ডান দিকে নেব। ও টপ ক্লাস, দেখুন শুধু এই হচ্ছে ডুলুং নদী, যেটা হলো যে সুবর্ণরেখা যে নদী আছে তার একটা উপনদী হলো এই ডুলুং। ঝাড়খণ্ডের কোনো এক পাহাড় থেকে সৃষ্টি হয়েছে, আর পরিপূর্ণ বর্ষায় ডুলুংয়ের চেহারা দেখুন, দারুণ, একদম টপ ক্লাস। ও চিল্কিগড় ছিল জামবনি রাজপরিবারের সঙ্গে যুক্ত একটি ঐতিহাসিক এলাকা। রাজপরিবারের ইতিহাসের সঙ্গে কনক দুর্গা মন্দিরের সম্পর্ক রয়েছে। রাজবাড়িটি ঘন জঙ্গল ও ডুলুং নদীর কাছেই অবস্থিত, তাই পরিবেশটা ও নিরিবিলি। পুরনো স্থাপত্য ও ধ্বংসাবশেষে রাজ পরিবারের অতীতের ছাপ এখনো দেখা যায়। জঙ্গল, ডুলুং নদী আর বহু পুরনো রাজ পরিবারের স্মৃতি ঘিরে দাঁড়িয়ে থাকা এই চিল্কিগড়ের রাজবাড়ি আজও বহন করে জঙ্গলমহল এক হারিয়ে যাওয়া রাজকীয় অধ্যায়ের গল্প। এখন 5:30 বাজে। ডুলুং নদীর উপরে কিছু ভিডিও শুট করার পর দারুণ সব চিড়িয়ার শট নেওয়ার পর আমরা চলে যাচ্ছি আমাদের রিসর্টের দিকে। কিছু জায়গা আমরা দেখতে পেলাম না, কেননা একে তো ট্রেন লেট করেছিল, এটা একটা ব্যাপার, আর এখানে বৃষ্টি বাদ সাধলো। ঝাড়গ্রাম রাজবাড়ি, ট্রাইবাল মিউজিয়ামের মতন আরও কয়েকটি জায়গা এবার আমাদের দেখা হয়ে উঠল না। রিসর্টে ফিরে এসে দেখলাম চারপাশ
তখন ঘন অন্ধকারে ডুবে গেছে। তবে সেই অন্ধকারের মধ্যে রিসর্টের আলোয় পুরো জায়গাটা যেন অন্যরকম এক মায়াবী রূপ নিয়েছে। রুমে গিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিলাম। তারপর বাইরে বেরিয়ে এসে যেটা দেখলাম সেটা যেন এই জঙ্গল ভ্রমণের একেবারে অন্যরকম একটা মুহূর্ত হয়ে উঠল। ঘন জঙ্গলের নীরবতার মধ্যে আমার ছোট ভাই দেবজ্যোতি ছড়িয়ে দিচ্ছিল তার প্রতিবার সুর। দেবজ্যোতির এই সুরের মজা নিতে নিতেই হঠাৎ ডাক পড়ল সন্ধ্যার স্ন্যাক্সের জন্য। এখানে আছে ভেজ পকোড়া, আর আছে যে পনির কুরকুরে, আর এইটা হচ্ছে চিকেন মালাই কাবাব, তাই তো? তো 4 রকম স্ন্যাক্স দেওয়া হয়েছে, আর আমরা 3 জনে এটা শেয়ার করব। বাইরে দুর্দান্ত বৃষ্টি পড়ছে, একদম যা আবহাওয়া, তার জন্য একদম ফাটাফাটি আয়োজন করেছে শালবনি রিট্রিট, টপ ক্লাস। স্ন্যাক্স খেলাম, সবচেয়ে ভালো যেটা লাগলো হচ্ছে পনিরের আইটেমটা, আর এটা হচ্ছে মালাই কাবাবটা, একদম A1। অন্যগুলো ভালো হয়েছে, কিন্তু ওই দুটো বেশি আমার ভালো লেগেছে। একবার জিজ্ঞেস করি কৃষ্ণদাকে। কৃষ্ণদা, 4 ধরনের তুমি স্ন্যাক্স খেলে, সবচেয়ে ভালো কোনটা লেগেছে? সব থেকে ভালো লেগেছে আমার মালাই, যেটা চিকেন, হ্যাঁ চিকেন, হ্যাঁ, মালাই কাবাব, আর ওই যে ফিশ ফিঙ্গার টাইপের যেটা পনির, ওটাই, ওই দুটো ছেলে অপূর্ব লেগেছে, অপূর্ব একদম। আর বিশেষ করে ওই স্যালাডটা এমন ভাবে দিয়েছে তো, ওটা দারুণ, এত ভালো লেগেছে, লেগেছে, দারুণ, কোনো কথা হবে না, কোনো কথা হবে। আর মানে এখানে এসে তোমার কি মনে হচ্ছে? মানে একদম দারুণ জায়গা, দারুণ, চোখ বুঝে আসতে পারে। আসতে পারে। আর ওনাদের ব্যবহার অতীব ভালো, অতীব ভালো, ভালোর থেকে আর কিছু নেই। একদম, থ্যাংক ইউ। আমি আর দেবজ্যোতি ক্যারাম খেলছিলাম। ক্যারাম খেলার পর আমরা যেটা রুমে চলে যাই, বাইরে তুমুল বৃষ্টিপাত হচ্ছিল। কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর চলে এসেছি ডিনারে, প্রায় 10:30 পৌনে 11টা বাজে বলে। সেদিনের ডিনারে আমরা বলে রেখেছিলাম যে আমরা চাইনিজ নেব। সেই মতো আমাদের প্রোভাইড করা হয়েছিল ফ্রাইড রাইস, চিলি চিকেন এবং চিলি ফিশ। প্রত্যেকটা পদের স্বাদ ছিল অতুলনীয়। যাই হোক, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করার এখন থেকে অনুরোধ রইল। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম, বাই।